হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করছিলাম। তো এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। এই আলোচনা থেকে আমরা দেখব যে বাস্তব গ্যাসের কি কারণের জন্য বা কি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তারা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়, এবং তার সাথে দেখব আমরা বিভিন্ন গ্যাসের সূত্র থেকে যেরকমভাবে আদর্শ আচরণের একটা সমীকরণ তৈরি করেছিলাম PV = nRT, বাস্তব গ্যাসের ক্ষেত্রেও তাদের আচরণগুলোকে নিয়ে একটা বিশেষ সমীকরণ কিভাবে তৈরি করা হয়েছে। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, বেসিক্যালি আদর্শ গ্যাস বলতে অ্যাকচুয়ালি কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই, কারণ এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। হাইপোথেটিক্যাল কনসেপ্ট বলতে একটা কাল্পনিক ধারণা যে গ্যাসের সূত্রগুলো যেই সমস্ত মানে বয়েলের সূত্র বলো বা চার্লসের সূত্র বলো, যেই সমস্ত গ্যাস লসগুলো রয়েছে, যেই সমস্ত গ্যাস যেই অবস্থায় ওই সূত্রগুলো মেনে চলবে, সেই অবস্থায় আমরা ওই গ্যাসগুলোকে বলবো যে এরা আদর্শ আচরণ দেখাচ্ছে। কিন্তু বাস্তবে যেই সমস্ত গ্যাস আমরা পেয়ে থাকি তাদের ওই রকম আচরণ সাধারণ অবস্থায় পাওয়া যায় না। তাদের জন্য বিশেষ কিছু ক্ষেত্র প্রয়োগ করতে হয়, তবে গিয়েই আমরা ওই রকম আদর্শ আচরণ কিছু ক্ষেত্রে হয়তো দেখতে পাই। তাই বাস্তব গ্যাসের অস্তিত্ব থাকলেও আদর্শ গ্যাস বলতে কিন্তু কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র আমরা আদর্শ আচরণের কথাই বলতে পারি। তাহলে প্রথমে দেখা যাক যে কি কারণে একটা বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়। আমি একটা কলাম করছি, এইদিকে লিখছি আইডিয়াল গ্যাস, আমি একটু ইংলিশ টার্মগুলোই তোমাদেরকে বলবো, তার সাথে সাথে বাংলাগুলো বলতে থাকবো, তোমাদের অসুবিধা হবে না। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রথম পয়েন্ট হিসাবে যদি আমি বলি তাহলে কি, যে দেয়ার আর নো intermolecular interactions, there are no intermolecular interactions present, right? কোনো রকম আন্তরাণবিক প্রভাব বা আন্তরাণবিক ইনফ্লুয়েন্স। ইন্টারমলিকিউলার ইন্টারাকশন মানে একটা মলিকিউল, গ্যাসের ক্ষেত্রে একটা মলিকিউল অন্য মলিকিউলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বা ফেলে না, সেটা আইডিয়াল গ্যাসের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে দেয়ার ইজ significant amount of intermolecular interaction is present. Interaction present. বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে বা বাস্তব গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে ইন্টারমলিকিউলার ইন্টারাকশন প্রেজেন্ট। এখানে এখানে কিন্তু প্রেজেন্ট নয়। ওকে, আচ্ছা, এটা তাহলে একটা ফার্স্ট বিচ্যুতি দেখালো। 2 নম্বর, এখানে কি বলা হয়েছে যে ভলিউম অফ গ্যাস মলিকিউলস বা গ্যাস পার্টিকেলস বলতে পারো, ভলিউম অফ গ্যাস মলিকিউলস অর গ্যাস পার্টিকেলস আর নেগলিজেবল মানে নগণ্য, বিন্দুভর হিসাবে কল্পনা করা হয়, এটা তোমাদের প্রথমেই আমি বলেছি। আচ্ছা, এইখানে তাহলে কি হবে যে ভলিউম অফ গ্যাস মলিকিউলস আর নেগলিজেবল। কার সাপেক্ষে নেগলিজেবল? টোটাল ভলিউম অফ গ্যাস, নেগলিজেবল উইথ রেসপেক্ট টু
উইথ রেসপেক্ট টু মানে সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টোটাল ভলিউম অফ গ্যাস। এবারে তোমরা বলতে পারো যে টোটাল ভলিউম অফ গ্যাস মানে আপনি কি বলতে চাইছেন? টোটাল ভলিউম অফ গ্যাস মানে মনে করো এটা পাত্রের আয়তন, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরেছিলাম কি যে পাত্রের যা আয়তন হবে সেটাই গ্যাসের মোট আয়তন হবে। তো এবারে গ্যাসের যে কণাগুলো আছে তারা তো বিন্দু ভর, তো তাদেরকে যদি একটা ছোট্ট জায়গায় সংকুচিত করে রাখা হয় কোনো একটা পাত্রে, তো সেই তাদের ওই গ্যাসের অণুগুলোর মোট যা আয়তন হবে সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তাই জন্য এখানে এই কথাটা লেখা হয়েছে যে ভলিউম অফ গ্যাস মলিকিউলস আর নেগলিজেবল উইথ রেসপেক্ট টু দি টোটাল ভলিউম অফ গ্যাস, টোটাল ভলিউম অফ গ্যাস অর টোটাল ভলিউম অফ দি কন্টেনার হোয়ার দ্য গ্যাস ইজ কেপ্ট। ফাইন। আচ্ছা, এইখানে কিন্তু সেটা ঠিক অপোজিট, ভলিউম অফ গ্যাস মলিকিউলস আর significant তোমরা হয়তো ভাবছো যে সিগনিফিক্যান্ট ওয়ার্ডটার মানে কি? সিগনিফিক্যান্ট ওয়ার্ডের মানে হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে, তাকে নেগলেক্ট করা যায় না বা নেগলিজেবল বলা যায় না। তো সিগনিফিক্যান্ট কম্পেয়ার টু দি বা উইথ রেসপেক্ট টু দি কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ গ্যাস, টোটাল ভলিউম অফ গ্যাস। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, ইট ফলোজ অর ওবেজ, যাই বলো, ইট ফলোজ PV ইকুয়ালস টু nRT ইকুয়েশন। যেগুলো আমরা বিভিন্ন গ্যাসের সূত্রগুলোকে কম্বাইন করে পেয়েছিলাম, PV ইকুয়ালস টু nRT। এখানে প্রত্যেকটা টার্মকে কি বলে তোমরা আশা করি জানো। P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন, N হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, R হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম উষ্ণতা। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে হবে কি, ইট ডাজ নট ওবে this law or this equation. It does not obey PV equals to nRT, তাই তো? It does not obey PV equals to nRT। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি? সমীকরণটা যদি এইটা না হয়, এটা যদি না হয়, তাহলে কি হবে? তাহলে লেখা যায় PV not equals to nRT, মানে PV এর মান nRTর সাথে সমান নয়। তাহলে অন্য কিছু একটা সমীকরণ আমরা যেটা পরে ডেভেলপ কীভাবে হয়েছে দেখবো আমরা অবশ্যই। তাহলে এই সূত্রের সাপেক্ষে আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলতে পারি কি, যে PV নট ইকুয়ালস টু nRT হবে, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়ালস টু nRT, যেটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে সঠিক নয়। তাহলে মোটামুটি এই 3টে হলো ফ্যাক্টর বা এই 3টে এমন পয়েন্ট যার দ্বারা আমরা বলতে পারি যে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস আইডিয়াল গ্যাসের থেকে এই পয়েন্টের সাপেক্ষে ডেভিয়েট করে। ওকে, এবারে আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, নতুন একটা পয়েন্ট, এটা তোমরা হয়তো আগে শোনোনি, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা, যে পয়েন্টের সাহায্যে আমরা বলতে পারি একটা গ্যাস বাস্তব গ্যাস হবে নাকি আইডিয়াল গ্যাস হবে। সেই পয়েন্টটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেস কথাটা নিশ্চয়ই তোমরা জানো, কম্প্রেস মানে সংকোচন, তো কম্প্রেস থেকেই ওয়ার্ডটা এসেছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বা বাংলায় যদি বলো তাহলে সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণক। দেখা যাক কি হয়। সেকেন্ড পয়েন্ট আমাদের, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরকে Z অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। এইটার
দু রকম মান হয়। দু রকমের মান দ্বারাই আমরা বোঝাতে পারি যে একটা গ্যাস সে বাস্তব গ্যাসের মতো আচরণ করবে নাকি আদর্শ আচরণ দেখাবে। কি কি মান? একটা হতে পারে 1, আর একটা হতে পারে নট ইকুয়ালস টু 1। মানে এটা হচ্ছে z ইকুয়ালস টু 1 আর এটা z নট ইকুয়ালস টু 1। যখন z ইকুয়ালস টু 1 হবে তখন সেই আচরণের সাপেক্ষে, মানে যে আচরণের দরুন z ইকুয়ালস টু 1 হলো, সেই আচরণের সাপেক্ষে আমরা গ্যাসকে বলবো আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। আর z নট ইকুয়ালস টু 1 যখন হবে তখন সেই আচরণের সাপেক্ষে গ্যাসটা হয়ে যাবে রিয়েল গ্যাস, যেটা বাস্তবে পাওয়া যায়। আচ্ছা, নট ইকুয়ালস টু 1 মানে এটা দু রকমের মান হতে পারে। আবার কি, z গ্রেটার দ্যান 1 হতে পারে, আবার z লেস দ্যান 1 হতে পারে। কোন কোন ক্ষেত্রে z গ্রেটার দ্যান 1 আর z লেস দ্যান 1 হবে সেটা বলে দিই। তোমরা এই পয়েন্টসগুলো এখন মনে রাখো, কারণ এর পরে পরে আমরা যখন এই পয়েন্টসগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হতে থাকবে। এখন আমরা কাট টু কাট কী কী ঘটনা হবে বা হতে চলেছে এরপরে, আর তার সাপেক্ষে কী কী রেজাল্ট আমরা পেতে চলেছি সেইগুলোকে আমি এখন বলে দিচ্ছি। আচ্ছা, z গ্রেটার দ্যান 1 যখন হবে তখন গ্যাসের অণুর মধ্যে রিপালসিভ ইন্টারঅ্যাকশন বা বিকর্ষণী প্রভাব বেশি কাজ করবে। তাহলে এইটা হলো রিপালসিভ ইন্টারঅ্যাকশনের জন্য। রিপালসিভ ইন্টারঅ্যাকশন, তোমরা ইংলিশ টার্মগুলো সাথে সাথে শিখতে থাকো, কারণ পরে তোমাদের খুব হেল্প হবে। রিপালসিভ ইন্টারঅ্যাকশন মানে বিকর্ষণী প্রভাব। আর z লেস দ্যান 1 যখন হবে তখন ঠিক অপোজিট, অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন। অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন তাদের মধ্যে, গ্যাস মলিকিউলসদের মধ্যে, বিটুইন গ্যাস মলিকিউলস। এই দুটো যে রেজাল্ট আমি বললাম সেই দুটোই কিন্তু রিয়েল গ্যাসের জন্য। বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু z অলওয়েজ ইকুয়ালস টু 1 হবে। আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে দুটো ঘটনা হতে পারে, গ্রেটার দ্যান 1 আর লেস দ্যান 1। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় এই কেসটাও রিয়েল গ্যাসের ক্ষেত্রে চলে আসতে পারে। সেটা কীরকম আমি বলছি। তোমরা হয়তো অনেকেই পড়েছো যে সমস্ত বাস্তব গ্যাস উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ এই অবস্থায় আদর্শ আচরণ দেখাতে পারে। পড়েছো তো? তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা এই মানটা পেতে পারি কখন? অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, রাইট? তাহলে এর রিয়েল গ্যাসের ক্ষেত্রে 3 রকম মান পাওয়া যেতে পারে, গ্রেটার দ্যান 1, লেস দ্যান 1 এবং ইকুয়ালস টু 1। সেটা ডিপেন্ড করছে বিভিন্ন ক্ষেত্রে। এবারে এই সমস্ত মান নিয়ে আমরা একটা গ্রাফিক্যাল প্লট তৈরি করতে পারি, যেটা আমি পরে দেখাবো। এখন আপাতত তোমরা এই ডেটাটা নিয়ে রাখো শুধুমাত্র। নেক্সট, এবারে দেখো, z তো আমি বলে দিলাম তার মান কি হবে না হবে সব বলে দিলাম, কিন্তু zকে আমরা সমীকরণের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি সেটা এবার দেখা যায়। এই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের অনেক প্রবলেমসও দিতে পারে, অনেক নিউমেরিক্যালসও করতে হবে এরপর। সো প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু থরলি তৈরি করে রাখবে। দেখো, আইডিয়াল গ্যাসের সমীকরণ ওয়াইজ আমরা কি জানি? PV ইকুয়ালস টু nRT, তাই তো? আর এটা হচ্ছে আইডিয়াল ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আর PV not equals to nRT, we consider this for real gas, কিন্তু এটা অ্যাকচুয়াল রিয়েল গ্যাসের ইকুয়েশন নয়, আমরা ইকুয়েশন পরে ডিরাইভ করব। এইটার সাথে সাম্যতা রেখে আমরা বলতে চাইছি যে যদি পিভির মান আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনআরটির সাথে সমান হয়, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এনআরটির সাথে পিভি এর মান সমান হবে না।
আচ্ছা, যদি আমরা এটার অনুপাত করে দিই তাহলে কি পাবো? PV/nRT ইকুয়ালস টু 1। তো এই PV/nRT এই রাশিটাকেই বলা হচ্ছে জেড। বোঝা গেল? দেখো জেড এর মান কিন্তু ইকুয়ালস টু 1 দেখাচ্ছে কার ক্ষেত্রে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে পেলাম জেড ইকুয়ালস টু 1। তাহলে জেডকে যদি সমীকরণ হিসাবে লেখা হয় তাহলে কি লিখবো? PV/nRT। আরও একভাবে লেখা যায়, দেখো এই সমীকরণটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি। P ইন্টু V/n/RT equals to Z equals to 1 for real gas, ideal gas, sorry। এই V/n যে রাশিটা আছে, V/n, এই V/n রাশিটাকে বলা হয় যদি if n equals to 1 mole হয়, if n equals to 1 mole, then V/n equals to কি হবে? V/1 which is equals to Vm। Vm এই কথাটাকে বলা হয় বা এই রাশিটাকে বলা হয় মোলার ভলিউম। মোলার ভলিউম কেন? কারণ n যদি 1 মোল হয়ে যায় তাহলে 1 মোলের আয়তনটাই তো মোলার আয়তন। তোমরা প্রথম চ্যাপ্টার ডেফিনেটলি পড়ছো, যেখানে মোলের কনসেপ্ট তোমরা পেয়েছো হয়তো। তো সেখানে 1 মোলের আয়তন আমরা কি জানি? 1 মোলের আয়তনটাকেই বলা হয় মোলার আয়তন, যার মান এসটিপিতে কত? যার মান এসটিপিতে হচ্ছে 22.4 লিটার অ্যাট এসটিপি। বিভিন্ন স্কেলে বলা হয়, এটা যেমন লিটারে হলে 22.4 লিটার, যদি তোমরা সিসিতে বলো তাহলে 22,400 সিসি অর সেমি কিউব, তাই তো, অর ml, বিভিন্ন রাশি দিয়ে বলা হয়। তো এখানে এই যদি n ইকুয়ালস টু 1 হয়ে যায় তাহলে সেটা হবে এসটিপিতে 22.4 লিটার, যাকে আমরা মোলার আয়তন হিসাবে বলছি। তাহলে জেডের এক্সপ্রেশনটা আর একটু চেঞ্জ হয়ে গেল, কি না PVm/RT, এটা কখন হবে? অ্যাট এসটিপি। আর যদি nটা 1 মোল হয়, nটা যখন 1 মোল হবে, তাই তো? এই কন্ডিশনগুলো তোমাকে মনে রাখতে হবে। কখন এটা, কিভাবে আমরা এই এক্সপ্রেশনটাকে লিখছি, কেন লিখছি, তো সেগুলো তোমাকে জেনে রাখতে হবে। কি করার জন্য? পরে যখন নিউমেরিক্যালস তোমাদের করতে হবে সেই মুহূর্তে এই সমস্ত ফর্মুলাগুলো ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, তো এইটা হলো জেডের এক্সপ্রেশন। এবারে আমরা দেখব যে বাস্তব গ্যাসের সঙ্গে আদর্শ গ্যাসের এই জেডের যে সমীকরণটা আছে তাকে আমরা কিভাবে কোরিলেট করতে পারি, বা এর সমীকরণের সাথে এর সমীকরণটাকে আমরা কিভাবে একটা কম্বিনেশনে নিয়ে আসতে পারি, যার মাধ্যমে আমরা জেডটাকে আবার প্রকাশ করব দুটো গ্যাসের সাপেক্ষে, মানে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সাপেক্ষে আমরা জেডটাকে প্রকাশ করব কিভাবে, দেখো। মনে করো আমরা এসটিপি কন্ডিশন নিয়েছি, অ্যাট এসটিপি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে এখানে চাপ আর উষ্ণতা দুটো ফিক্সড আছে। তো ফর আইডিয়াল গ্যাস ভালো করে খেয়াল করো, আমি এসটিপি কিন্তু মেনশন করেছি। এসটিপিতে টেম্পারেচার কত হয়? টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশার হচ্ছে 180। তাহলে এই দুটো ফিক্সড হয়ে গেল, এরা ভ্যারি করবে না বা চেঞ্জ হবে না। আর এর সাথেও আরেকটা বলে দিচ্ছি, এর মনে করো 1 মোল নেওয়া আছে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি কি লিখব? আইডিয়াল গ্যাসের নিজস্ব চাপ ধরো পিআই, এই প্রেশারের সঙ্গে কিন্তু এই প্রেশার তোমরা গোলাবে না, এইটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আর এইটা হচ্ছে গ্যাসের নিজস্ব চাপ।
ঠিক আছে, গ্যাসের নিজস্ব চাপ বলতে গ্যাসটাকে যখন একটা বদ্ধ পাত্রে এনক্লোজ করে রাখা আছে তখন গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে যেই পরিমাণ ফোর্স দিচ্ছে তার করেসপন্ডিং যে চাপ উৎপন্ন হচ্ছে সেই চাপটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ। আমি আইডিয়াল বলে এখানে PI লিখেছি। তার আয়তন কত হবে? VI ইকুয়ালস টু VI সেটা হচ্ছে মোলার আয়তন M, VI M, I এর পর কমা দিয়ে M লিখেছি। এটা কিন্তু এভাবে লেখা হয় মোলার আয়তনটা বোঝানোর জন্য, ঠিক আছে, ইকুয়ালস টু RT। N তো 1 মোল, এই প্রথমেই আমি বলেছি এইখানে। আচ্ছা, এবার রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখছি মনে করো PR ইন্টু VRM নট ইকুয়ালস টু RT, তাই হবে। এবারে Z ইকুয়ালস টু আমরা কি এক্সপ্রেশন পেয়েছি? Z ইকুয়ালস টু পেয়েছি PVM বাই RT, জাস্ট এর আগেই আমি দেখালাম। তো মনে করো এই রিয়েল গ্যাসের জন্যই আমি জেডটা লিখছি, তাহলে কি লিখবো? VRM বাই RT লিখলাম। RT দেখো আমি এখানে নট ইকুয়ালস টু RT লিখেছি ঠিকই, কিন্তু সেটা আমি 1 এর সাথে সমান করিনি, মানে এটা জেডের মান 1 থেকে বেশি বা 1 থেকে কম যা খুশি হতে পারে, সেই মানটা তো আমি লিখিনি। তোমরা এই সমীকরণের সাথে এটা গোলাবে না। তোমাদের মনে হতে পারে PR বাই RT নট ইকুয়ালস টু তো জেড হবে না, এটা নট ইকুয়ালস টু, যদি রেশিওটা করো এটা নট ইকুয়ালস টু 1 বোঝাচ্ছে। 1 এবার জেডের মান তো 3 রকম হতে পারে, 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে। তো আমরা সমীকরণটাকে এভাবে লিখতেই পারি। আচ্ছা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে RT এর মানের সাথে PI VI তো সমান, তাহলে এই RT এর জায়গায় আমি এটাকে বসাতে পারি, এই RT এর জায়গায় আমি এই রাশিটাকে বসাতে পারি, তাহলে এখন অনুপাতটা কীরকম দেখতে লাগবে? VRM বাই PI ইন্টু VIM, ঠিক। যদি PR ইকুয়ালস টু PI হয়, মানে এই দুটো গ্যাসের যে অভ্যন্তরীণ চাপ সেটা যদি সমান হয়ে যায় বা সমান যদি মান পাওয়া যায়, যদি হয়, তাহলে সমীকরণটা হবে VRM বাই VIM। এবার আদর্শ গ্যাসের মোলার আয়তন কত? আদর্শ গ্যাসের মোলার আয়তন আমরা পেয়েছি কত? STP কন্ডিশন, যেহেতু STP কন্ডিশনে আদর্শ গ্যাসের মোলার আয়তন কি হবে? বাই 22.4। তাহলে Z এর মান আমরা এই সমীকরণ দিয়েও বার করতে পারি। দেখো এটা একটা সমীকরণ হলো, বুঝতে পারলে কি বললাম? এই কন্ডিশনটা নেওয়া হয়েছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এই সমীকরণ লিখেছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ লিখেছি। এই I ফর আইডিয়াল লিখে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয়। I ফর হচ্ছে আইডিয়াল আর স্মল r ফর হচ্ছে রিয়েল। ওকে, তো দুটো গ্যাসের সমীকরণ তৈরি করা হলো। এবারে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণকের সমীকরণ তো এটাই হবে, তাই তো? যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এবার যে কোনো গ্যাস বলতে আমাদের নেচারে তো বাস্তব গ্যাসেরই সন্ধান পাওয়া যায়, আদর্শ গ্যাস বলে তো কিছু নেই, তাই বাস্তব গ্যাসেরই আমি সমীকরণ ওর সাপেক্ষে Z এর সমীকরণটা লিখলাম। এবারে দেখো RT এর জায়গায় আমি এটা কেন বসালাম? কারণ RT এর মানের সাথে PI VIM এর মানটা সমান, তাই রিপ্লেস করে দিলাম। করে দেওয়ার পর যদি দুটো গ্যাসের চাপ সমান হয়ে যায়, কোনো একটা অবস্থায় সমান হয়ে যায়, STP তো আছে, এই STPতেই মনে করো দুটো গ্যাসের চাপ সমান হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কী হবে? অনুপাতটা এরকম হবে। আর যদি সমান না হয় তাহলে অনুপাতটা এরকম থাকবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন রকম ক্ষেত্র হতে পারে, তো এই এটাও একটা হতে পারে সমীকরণ, আবার এটাও একটা হতে পারে সমীকরণ হিসাবে।
মানে বিভিন্ন রকম সমীকরণ তোমাদেরকে মনে রাখতে হবে ফর নিউমেরিক্যালস। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি এর 3টে কেস দেখাচ্ছি, খেয়াল করবে। ফাইনাল ইকুয়েশনটা মনে রেখো, কারণ এরপর যে 3টে কেস আমি দেখাবো সেই 3টে কেসে ওই ফাইনাল ইকুয়েশনটাই কাজে লাগবে। আমি আরেকবার লিখে দিচ্ছি। ফাইনাল ইকুয়েশন আমাদের ছিল z ইকুয়ালস টু VRM, মানে ভি রিয়েল মোলার ভলিউম বাই 22.4। এটার কোনো একক থাকবে না, কারণ এটারও একক লিটার, 22.4, এর পাশেও লিটার, লিটার লিটার ক্যান্সেল হয়ে গিয়ে শুধু এটা একটা আনুপাতিক সংখ্যা হবে। দিস ইজ ইউনিটলেস কোয়ান্টিটি, ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, কেস 1, কেস 2, কেস 3। খুব ভালো করে ফলো করবে। দেখা গেছে ধরো কেস 1 এমন একটা হলো, ওই এসটিপিতেই দেখা গেছে কোনো একটা গ্যাসের আয়তন 22.4 লিটার হয়েছে, মানে ভি রিয়েল মোলার ভলিউমের মান 22.4 লিটার হয়েছে। হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা রেজাল্ট এরকম পাওয়া গেছে। আরেকটা রেজাল্ট এইরকম পাওয়া গেছে, রিয়েল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটারের থেকে বেশি। আবার একটা কেস পাওয়া গেছে, মোলার আয়তন অফ রিয়েল গ্যাস ইজ লেস দ্যান 22.4 লিটার। ওকে, তাহলে এই 3টে কেসের সাপেক্ষে এই সমীকরণ অনুযায়ী প্রথম কেসটায় z এর মান 1 হবে, দ্বিতীয় কেসে z এর মান 1-এর থেকে বেশি হবে, তৃতীয় কেসে z এর মান 1-এর থেকে কম হবে, তাই তো নাকি? এবার এই কেসগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই কেসগুলো দিয়ে বোঝাচ্ছে যে এই অবস্থায় যে কন্ডিশনে এই গ্যাসটা এই 22.4 লিটার শো করছে, সেই কন্ডিশনে ওই বাস্তব গ্যাসটা বিহেভস আইডিয়ালি, মানে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে, তাই তো? আচ্ছা, নেক্সট এখানে কি হচ্ছে, এইখানটায় z গ্রেটার দ্যান 1 যখন হয়ে যাচ্ছে তখন এটা রিয়েল গ্যাস, কারণ রিয়েল গ্যাসের ক্ষেত্রে z এর মান গ্রেটার দ্যান 1 হতে পারে বা লেস দ্যান 1 হতে পারে, তো এটা রিয়েল গ্যাস। আবার এটাও কি, এটাও রিয়েল গ্যাস। তো তোমাদের কিছু ডেটা দেওয়া থাকলে তোমরা সহজেই বলে দিতে পারবে যে কোন গ্যাস বাস্তব গ্যাস আর কোন গ্যাস রিয়েল গ্যাস। আমি কতগুলো সমীকরণ দেখিয়ে দিলাম, তো সেই সমীকরণের সাপেক্ষে তোমরা মানগুলো বসাও, মানগুলো বসিয়ে দেখে নেবে কীরকমভাবে কী হচ্ছে। তো এবারে এই যে এটা রিয়েল গ্যাস হলো আর এটা রিয়েল গ্যাস হলো, কিন্তু এটা কোন কেস আর এটা কোন কেস? আমি একটা ছবি আঁকছি, খেয়াল করো। ধরো এইখানে এই আয়তনটা হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে? 22.4 লিটার হওয়া মানে এই অবস্থাটা কার সাথে সমান? আদর্শ গ্যাসের সাথে সমান। এবার আদর্শ গ্যাসের সাথে সমান হলে কি হবে? এখানে আরেকটা কথা মনে করো, এই যে এখানে এনক্লোজ করা আছে গ্যাসটাকে, আরেকবার আমি রিপিট করছি, একটা গ্যাসকে এমন একটা জায়গায় এনক্লোজ করা আছে, যার দুদিকের ওয়ালটা মুভ করতে পারে, ওকে? কিন্তু এটা বদ্ধ পাত্র, দুদিকেই মনে করো পিস্টন লাগানো আছে, ফ্রিকশনলেস পিস্টন, যারা দুদিকে মুভ করতে পারে, এদিকেও যেতে পারে আবার এদিকেও যেতে পারে, ওকে? এবার এই একটা কন্ডিশন যেখানে এই গ্যাসের আয়তনটা 22.4 লিটার, কোনো একটা গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে সেটা আদর্শ গ্যাসের সাথে সমান হয়ে গেল, ঠিক আছে? আবার কোনো কন্ডিশনে দেখা যাচ্ছে হঠাৎ করে, মানে বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই
এই দুটো পিস্টন দুদিকে সরে যাচ্ছে, দুজনের থেকে দুদিকে সরে যাচ্ছে, তখন ছবিটা দেখতে কীরকম হবে? এই রকম হবে। তার মানে কি আয়তনটা 22.4 লিটারের থেকে এখন বেড়ে গেল, ঠিক তো নাকি? 22.4 লিটারের থেকে বেড়ে গেল মানে এই অণুগুলো পরস্পর থেকে দূরে সরে গেল। দূরে সরে গেল মানে আমি কি বলতে পারি, তাহলে এই অণুগুলো পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। বিকর্ষণ করে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করার জন্যই আয়তন আগের থেকে বেড়ে গেছে, মানে 22.4 লিটারের থেকে বেড়ে গেছে। তাহলে Z>1 যখন হবে, রিয়েল গ্যাস তো অবশ্যই, সেটা কি কন্ডিশন? রিপালসিভ বা রিপালশন হচ্ছে, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, আরেকটা কি হচ্ছে দেখো, এরকম যেটা আছে এটা আরও এইরকম হয়ে গেল। আগের আয়তনের থেকে আয়তনটা আরও ছোট ছোট হয়ে গেল, মানে এখন গ্যাসের অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি চলে এলো। খুব কাছাকাছি চলে আসার কারণ কি? এদের পারস্পরিক আকর্ষণ প্রভাব কাজ করছে, ফলে অণুগুলো খুব কম জায়গায় সংকুচিত হতে চাইছে। তো এই ঘটনা ফলে আয়তন 22.4 লিটারের থেকে কমে যাওয়ার দরুন জেডের মান কী হয়ে গেল? 1 থেকে কমে গেল। অতএব এই কেসটাও রিয়েল গ্যাসেরই কেস, কিন্তু আমরা এটা বলবো যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন। ওকে, তো এই তিনটে হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণকের তিনটে কেস। এবারে তোমরা একটা কথা ভাবো, এই বাস্তব গ্যাসের ক্ষেত্রেই আমরা তো দেখতে পাচ্ছি অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বোথ ফিচার্স আর প্রেজেন্ট। এর জন্যই বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। যেমন মনে করো লিকুইড অক্সিজেন বা লিকুইড নাইট্রোজেন অক্সিজেন, এরা তো বাস্তব গ্যাস। তো এদেরকে লিকুইড করা যাচ্ছে কি করে? নিশ্চয়ই তাহলে এদের মধ্যে পারস্পরিক আকর্ষণী প্রভাব আছে বা এরকম বিকর্ষণী প্রভাব আছে। বিকর্ষণী প্রভাবের জন্য লিকুইড হয় না ডেফিনেটলি, কিন্তু অন্য কোনো কিছু ক্ষেত্রে আমরা বিকর্ষণী প্রভাবেরও উদাহরণ দেব। কিন্তু আকর্ষণী প্রভাব থাকার কারণে পরস্পর কি হচ্ছে, গ্যাসের অণুগুলো কাছাকাছি আসতে পারছে। এবার গ্যাসে যত দূরে দূরে থাকে, লিকুইড যত হয়, লিকুইডের ক্ষেত্রে অণুগুলো আরও ক্লোজ কম্প্যাক্টে থাকে বা ক্লোজ ডিস্টেন্সে থাকে, মানে সংকুচিত হতে পারছে। তাই কোন গ্যাস কতটা অ্যাট্রাকটিভ ফোর্স নিজের মধ্যে অ্যাপ্লাই করে সংকুচিত হতে পারবে বা কত সহজে তরলে পরিণত হতে পারবে, সেই ধর্মটাকে ব্যাখ্যা করবার জন্যই আমরা এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণকের এখানে ডিসকাশনটা করলাম। এটা দিয়ে মেনলি বলা হয় যে একটা গ্যাসকে আমি কোন অবস্থায় রাখলে সে সংকোচন খুব শীঘ্র হবে বা সংকোচন হতে টাইম লাগবে, বা কোন ধরনের গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা বেশি বা কার ক্ষেত্রে সংকোচনশীলতা কম। সংকোচনশীলতা কম মানে তার ক্ষেত্রে রিপালসিভ ইন্টারাকশনটা তাহলে বেশি থাকবে। তো এইগুলো আমরা এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থেকে বলতে পারি। ওকে, তো এই ভিডিওতে আমি আপাতত এইটুকু অবধি ডিসকাশনটা রাখছি। নেক্সট ভিডিওতে আমি দেখব বা আমরা দেখব যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এই সমস্ত থিওরি অ্যাপ্লাই করে সমীকরণ কিভাবে ডেভেলপ করেছি। ওকে, তো তোমরা খুব ভালো করে লেকচারগুলো শুনতে থাকো, আশা করি তোমাদের খুব হেল্প হবে। ভালো থেকো সবাই।